আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোট গ্রহণ চলছে। ইরানের সাথে পরমাণু চুক্তির অংশীদারদের আগামী সপ্তাহে ফের আলোচনা। পরমাণু সমঝোতা বিষয়ক বৈঠকে প্রাথমিক অগ্রগতি অর্জিত হয়েছে বলছে রাশিয়া। ইয়েমেনে হস্তক্ষেপ করলে সৌদির চেয়ে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে তুরস্ককে, হুতি আন্দোলনের হুঁশিয়ারি। এবং সর্বশেষ থাকছে একচেটিয়া ব্যবসা, চীনে আলিবাবাকে $275 কোটি জরিমানা। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে। পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার চতুর্থ দফার নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শনিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। 5 জেলার 44টি আসনে ভোট চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। শনিবারই সবচেয়ে বেশি তারকা প্রার্থী লড়েছেন। এর আগে প্রথম দফায় গত 27শে মার্চ 30টি, দ্বিতীয় দফায় 1 এপ্রিল 30টি এবং তৃতীয় দফায় 6 এপ্রিল 31টি আসনে ভোট নেওয়া হয়েছে। শনিবার দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভোট হচ্ছে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির আধিপত্য রয়েছে। আর হাওড়া, হুগলি ও দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের আধিপত্য রয়েছে। তৃণমূল চাইছে তাদের সাবেক আসনগুলো ধরে রাখতে। বিজেপি চাইছে তৃণমূলের ধরে রাখা আসনে ভাগ বসাতে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। 44টি নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রে 144 ধারা জারি করা হয়েছে। ভোট নেওয়া হচ্ছে 15,940টি কেন্দ্রে। এর মধ্যে স্পর্শকাতর ভোট কেন্দ্র 5,871টি। ভোটার 1,15,74,682 জন। প্রার্থী 339 জন। ভোটকেন্দ্র এলাকায় 854 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে। রাজ্য পুলিশ থেকে নিয়োগ করা হয়েছে 35,133 জন পুলিশ সদস্য। শনিবার মমতার ক্ষমতায় আসার প্রধান সোপান সিঙ্গুর বিধানসভা আসনে লড়াই হচ্ছে। সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের পথ বেয়ে 2011 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন মমতা, রাজ্যের মুখ্যমন্ত্রী হন। এবার সিঙ্গুরে লড়াই হচ্ছে বিজেপির মাস্টার মশাইয়ের সঙ্গে তারই শিষ্য বেচারাম মান্নার। বিজেপির বর্তমান 3 সংসদ বিধানসভার নির্বাচনে সংসদদের পাশাপাশি বিধায়ক পদেও লড়ছেন। এই 3 সংসদ হলেন হুগলির সংসদ লকেট চট্টোপাধ্যায়, তিনি লড়ছেন চুঁচুড়ায়। কলকাতার টালিগঞ্জে লড়ছেন সঙ্গীতশিল্পী সংসদ বাবুল সুপ্রিয় এবং কোচবিহারের দিনহাটায় লড়ছেন কোচবিহারের সংসদ নিশীথ অধিকারী। তারা বর্তমান সংসদ হয়ে দলের নির্দেশে বিধানসভা আসনে লড়ছেন। তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজ্যের বিদায়ী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সাবেক ক্রিকেটার মনোজ তেওয়ারি, প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও রাজ্যের বিদায়ী মন্ত্রী ইন্দ্রনীল সেন, অভিনেত্রী লাভলি মৈত্রী, কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক, বিদায়ী মন্ত্রী ভাবেদ খান, সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা বেচারাম মান্না, বিশিষ্ট ক্রীড়াবিদ বিজেশ বসু, অরূপ বিশ্বাস প্রমুখ। বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে রয়েছে সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী পায়েল সরকার, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সিঙ্গুরের মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সমাজকর্মী বৈশালী ডালমিয়া, হাওড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান রথিন চক্রবর্তী, সংসদ নিশীথ পরামানিক প্রমুখ। সিপিএমের প্রার্থী হিসাবে শনিবার লড়ছেন সিপিএমের পলিট ব্যুরো সদস্য ও সাবেক সংসদ সদস্য সেলিম এবং রাজ্য বিধানসভা সিপিএমের বিদায়ী দলনেতা ও বিদায়ী বিধায়ক সুজন চক্রবর্তী। কংগ্রেসের উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে রয়েছে রাজ্য বিধানসভার বিদায়ী বিরোধী দলীয় নেতা ও বিদায়ী কংগ্রেসের বিধায়ক আব্দুল মান্নান।
ইরানের সাথে পরমাণু চুক্তির অংশীদারদের আগামী সপ্তাহে ফের আলোচনা। চলতি সপ্তাহে গঠনমূলক মত বিনিময়ের পর আগামী সপ্তাহে ইরানের সাথে চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের ফের আলোচনা বসবে। শুক্রবার এক বিবৃতিতে এই কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। এর আগে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে ইরানের সাথে জয়েন্ট কনফ্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন এর শীর্ষ চুক্তি পুনরায় চালু করতে অংশীদার দেশগুলোর আলোচনায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রতিনিধি জোসেপ বোরেল বৈঠকে সভাপতিত্ব করেন। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, যৌথ কমিশনকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু কার্যক্রম সীমিতকরণ প্রসঙ্গে অবহিত করা হয়েছে। এতে আরও বলা হয়, গত বছরের 21শে ডিসেম্বরে মন্ত্রিসভার যৌথ বিবৃতির আলোকে অংশীদারদের সমন্বয়ে পারমাণবিক বিষয়ে ভবিষ্যতে শান্তিপূর্ণ সমাধানে নিরবিচ্ছিন্ন যৌথ কূটনৈতিক প্রচেষ্টা জোর দেওয়া হবে। সমন্বয়কারী অব্যাহতভাবে তার দেশের সাথে সব জেসিপিও এর অংশগ্রহণকারী ও যুক্তরাষ্ট্রের সাথে তার পৃথক যোগাযোগ চালিয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে আরও বলা হয়, যৌথ কমিশন বিশেষজ্ঞ দলকে তাদের কাজ চালিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহে ভিয়েনায় আবার আলোচনায় বসার সম্মতি দিয়েছে জেসিপিও এর যৌথ কমিশন। 2015 সালে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ভিয়েনায় ইরানের সাথে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানির পরমাণু চুক্তি স্বাক্ষর করে। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা সংক্ষেপে জেসিপিওএ নামে পরিচিত এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দেন। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইরান চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে সীমিত পরমাণু কর্মসূচি জোরদার করে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তি পুনরুজ্জীবিত করার ইচ্ছা প্রকাশ করলেও তিনি জানিয়েছে ইরানকে আগে তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হবে। অপরদিকে ইরান আগেই দেশটির ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করছে। পরমাণু সমঝোতা বিষয়ক বৈঠকে প্রাথমিক অগ্রগতি অর্জিত হয়েছে বলছে রাশিয়া। ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনে শুক্রবার বৈঠকে প্রাথমিক অগ্রগতি অর্জিত হয়েছে বলে খবর দিয়েছে জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ। তিনি রাশিয়ার পক্ষ থেকে এই বৈঠকে অংশগ্রহণ করেন। উলিয়ানভ বলেন, এই সংক্রান্ত পরবর্তী বৈঠকে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই রুশ কূটনীতিক বলেন, গত 3 দিন ধরে বিশেষজ্ঞ পর্যায়ে যেসব সলা পরামর্শ হয়েছে, শুক্রবারের বৈঠকে সেই সব অনুমোদন করেছে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর প্রতিনিধিরা। গত মঙ্গলবার ভিয়েনায় পরমাণু সমঝোতার যৌথ কমিশনের প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার এই সংক্রান্ত দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ইরানের উপর থেকে এক দফায় সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর জোর দেওয়া হয়। বৈঠকে ইরানের প্রতিনিধি দলের প্রধান ও উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরকোচি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হচ্ছে পরমাণু সমঝোতাকে রক্ষা করার প্রধান শর্ত। এই শর্ত পূরণ হওয়ার পর ইরান তা যাচাই করে দেখবে এবং তা সত্যি প্রমাণিত হলে ইরান পরমাণু সমঝোতায় দেওয়া নিজের প্রতিশ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে যাবে। আরকোচি বলেন, যৌথ কমিশনের বৈঠকের কর্মসূচি যদি এভাবে অগ্রসর হয় তাহলে এই আলোচনা চালিয়ে ফল পাওয়া যাবে, অন্যথায় এই আলোচনা বন্ধ করে দেওয়া উচিত। ইয়েমেনে হস্তক্ষেপ করলে সৌদির চেয়ে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে তুরস্ককে, হুতি আন্দোলনের হুঁশিয়ারি। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য আব্দুল ওয়াহাব আল মাহবাসি বলেছেন, তুরস্কের মতো দেশের পক্ষ থেকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত মোটেই সঠিক নয়। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সৌদি আরব চরমভাবে পরাজিত হয়েছে এবং তুরস্ক হস্তক্ষেপ করতে তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করবে না। আব্দুল ওয়াহাব আল মাহবাসি বলেন, যদি তুরস্কের সেনারা ইয়েমেনের মাটিতে প্রবেশ করে তাহলে তারা আগ্রাসনকারী সৌদি আরবের চেয়ে বেশি ভাগ্য বিপর্যয়ের মুখেই পড়বে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুরস্কের শত শত সামরিক যান আফ্রিকার কয়েকটি বন্দরে নেওয়া হচ্ছে, সেখান থেকে সেগুলোকে ইয়েমেনে পাঠানো হবে।
মাহবাসী আরও বলেন, আমেরিকা ও পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো তাদের সমস্ত অর্থ ঢেলেছে, গণমাধ্যম ও ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তারা বিজয় অর্জনের চেষ্টা করেছে, কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা নিজেরাই পালাতে বাধ্য হয়েছে। এখন তারা নিজেদের সৃষ্ট সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে। এ অবস্থায় তুরস্ক যদি ইয়েমেন যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে এটিই প্রমাণিত হবে যে দেশটির কোনো জ্ঞানী মানুষ দ্বারা শাসিত হয় না, বরং তারা অদূরদর্শী এবং যুক্তিনির্ভর নয়। ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এবং দেশটির সেনাবাহিনীর জন্য সুখকর সমাপ্তি নেই। একচেটিয়া ব্যবসা, চীনে আলিবাবাকে $275 কোটি জরিমানা। বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি করায় আলিবাবা গ্রুপকে 18 বিলিয়ন ইয়ন অর্থাৎ $2.75 বিলিয়ন জরিমানা করেছে চীনের নীতি নির্ধারণী কর্তৃপক্ষ। দেশটিতে এই ধরনের জরিমানার ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড, খবর রয়টার্সের। অবশ্য টেক জয়েন্ট আলিবাবার জন্য এই অর্থের পরিমাণ বেশ ছোটই। 2019 সালে তারা যে পরিমাণ মুনাফা লাভ করেছিল, এই জরিমানা তার তুলনায় 4% মাত্র। গত অক্টোবরে চীনের নীতি নির্ধারণী ব্যবস্থার কড়া সমালোচনা করেছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা ও ধনকুবের জ্যাক মা। এরপর থেকেই চীন সরকারের তোপের মুখে পড়ে তার প্রতিষ্ঠানটি। গত ডিসেম্বরে চীনের বাজার নিয়ন্ত্রণ প্রশাসন আলিবাবার বিরুদ্ধে নীতিভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে। এর আগে স্থগিত করা হয় আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের $37 বিলিয়ন আইপিও পরিকল্পনা। শনিবার SAMR জানিয়েছে, আলিবাবা তার ব্যবসায়ীদের অন্য ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার বন্ধ করে দিয়ে 2015 সাল থেকে একচেটিয়া বাজারে আধিপত্য কায়েম করেছে বলে তদন্তে প্রমাণ পেয়েছে তারা। চীনা প্রশাসনের দাবি, আলিবাবার এ ধরনের কর্মকাণ্ড পণ্যের অবাধ চলাচল বাধাগ্রস্ত করে এবং ব্যবসায়িক স্বার্থের ক্ষতি করার মাধ্যমে চীনের একচেটিয়া বাজার বিরোধী আইন লঙ্ঘন করেছে। এ কারণে বিশ্বের অন্যতম বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্মটিকে আভ্যন্তরীণ ব্যবস্থা জোরদার এবং ভোক্তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে পুরোপুরি সংশোধন আনার নির্দেশ দিয়েছে SAMR। সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে প্রকাশিত এক বিবৃতিতে আলিবাবা জানিয়েছে, তারা এই জরিমানার বিষয়টি গ্রহণ করেছে এবং চীনা প্রশাসনের নীতি পুরোপুরি কার্যকর করবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।